সেবাটা নিয়ে কি একটু বিস্তারিত আলোচনা করবেন? সেবার ভিতরে আসলে কি, কি ফেলানো যাবে? স্যার অডিট ফি থেকে কিভাবে রেয়াত নেওয়া যাবে স্যার? আচ্ছা, এটা কোন আইনে আছে আমরা রেয়াত নিতে পারবো? আমি 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 যদি যানবাহন ভাড়া করে আমার প্রোডাক্ট যদি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে পাঠাই, এটা কি রিবেট পাবো না? না, রেয়াত পাবেন না, কারণ এখানে যানবাহন ভাড়াটাকে উপকরণের সংজ্ঞা থেকে না না না, আপনার এটা ইয়া হচ্ছে তো, আমি তো যানবাহন আপনার তো 80% আমি রিবেট পাবো। সেবার একটা সংজ্ঞা এছাড়াও আছে, যেখানে সেবার বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার সব ধরনের সেবার তথ্য এখানে পাবেন। এখন এই সেবা সবগুলাই আমি উপকরণ হিসাবে বিবেচনা করব, যেহেতু এখানে বলছে উপকরণের যে সংজ্ঞার ভিতরে বলছে সেবা, এখানে কিন্তু কোনো সেবাকে এক্সক্লুড করে নাই মূল সংজ্ঞার ভিতরে। তাহলে আমাকে এখানে আইনে যতগুলাই সেবা আছে সবগুলো আমি রেয়াত নিতে পারবো একদম সিম্পলভাবে। এখন দেখেন, শুধু রেয়াত নিতে পারবো না কোনটা, এই যে নিচে যেগুলো বলছে এইগুলা রেয়াত নেওয়া যাবে না। যেমন ভাড়া, এটা একটা সেবা, এটা আমি রেয়াত নিতে পারবো না। ভ্রমণ আপ্যায়ন, কর্মচারী কল্যাণ, এগুলো একটা সেবা, এগুলো আমি রেয়াত নিতে পারবো না। যানবাহন ক্রয়, এটা সেবা, এটা আমি রেয়াত নিতে পারতেছি না, এটা উপকরণ হিসেবে বিবেচিত না। স্থাপত্য নকশা, এগুলো এটা এক ধরনের সেবা, এটা আমি রেয়াত নিতে পারতেছি না। আসবাবপত্র, ফার্নিচার, ক্রয় বিক্রয় ফার্নিচার, এগুলো সেবা, এটা আমি রেয়াত নিতে পারতেছি না। হ্যাঁ, তারপরে কি ভূমি, শ্রম, এগুলা দালান কোঠার সংস্কারকরণ, মেরামতকরণ, এগুলো এক ধরনের সেবা, কিন্তু এগুলো আমি রেয়াত নিতে পারবো না। তাহলে আমি দেখি যে সেবা, সব সেবাই আমি রেয়াত নিতে পারতেছি, শুধু এইখানে এই কটা ছাড়া। এখন দেখেন তাহলে আমার কি থাকে, এর বাইরে আর কি কি আছে। আমি দুইটা সেবার উদাহরণ দিই। বিদ্যুৎ ক্রয় একটা সেবা, এটা আমি রেয়াত নিতে পারবো। আর বিজ্ঞাপন, এটা সেবা, এটা আমি রেয়াত নিতে পারবো। তারপরে অডিট ফিও সেবা, এটা রেয়াত নেওয়া যাবে। C&F বিল, এটা একটা সেবা, C&F বিলের উপরে রেয়াত নেওয়া যাবে। আপনার আমদানির ক্ষেত্রে যে C&F বিলের উপরে ভ্যাট কাটে, C&F এর যে বিল দিতে হয় বিল অফ এন্ট্রির ক্ষেত্রে, সেটা রেয়াত নেওয়া যাবে। জি স্যার, অডিট ফি থেকে কিভাবে রেয়াত নেওয়া যাবে স্যার? এটা আপনার পারচেস, লোকাল সেবা পারচেস। আপনার অডিট ফি ধরেন, আপনার ওই অডিট ফার্মে আপনি 2 লাখ টাকা ফি দিয়েছেন, 2 লাখ টাকার উপরে 15% হারে ভ্যাট যদি আপনার কর্তন থেকে থাকে, তাহলে 30,000 টাকা আপনি রেয়াত নেবেন। তো এটা তো ভিডিএস। আপনি উৎসে কর্তন করলেও রেয়াত নিতে পারবেন, উৎসে কর্তনও করবেন আবার রেয়াতও নেবেন, দুইটাই করতে পারবেন। সেক্ষেত্রে কি রেয়াত নেওয়া সম্ভব? জি, বুঝি নাই। ক্যারিং চার্জের উপর যদি ভিডিএস কর্তন করে 6.6 ক্যারিং চার্জ, সেক্ষেত্রে জি 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 ক্যারিং চার্জ মানে কি পণ্য পরিবহন? জি 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 আচ্ছা, হ্যাঁ, পণ্য পরিবহন। এখানে একটা বিষয় আছে, দেখেন, যানবাহন ক্রয়, ভাড়া, লিজ, গ্রহণ, এইটার উপরে কিন্তু এটা কিন্তু উপকরণ না, এখানে উপকরণ থেকে এটাকে এক্সক্লুড করছে। তাতে অর্থাৎ যানবাহন ক্রয়, ভাড়া, লিজ, গ্রহণ, এটার উপরে রেয়াত নিতে পারবেন না। কিন্তু ক্যারিং কস্ট, যদি আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটা আনান, সেটা আপনি রেয়াত নিতে পারবেন। আচ্ছা, এটা কোন আইনে আছে আমরা রেয়াত নিতে পারবো? এই যে সব সেবাই রেয়াতযোগ্য, শুধু এই এক্সক্লুশন যে কটা আছে এগুলো ছাড়া। এক্ষেত্রে কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নাই। আপনার এক্সক্লুশন না থাকলে বা অন্য কোনো আইনে কোথাও অন্য কিছু বলা না থাকলে আপনি রেয়াত নিতে পারবেন। আপনার রেয়াত নেওয়ার আরও যে শর্তগুলো আছে সেই শর্ত ফুলফিল হলে আপনি রেয়াত নিতে পারবেন। জি জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কুরিয়ার সার্ভিসের উপরে 15% ভ্যাট আছে। আপনার কুরিয়ার সার্ভিস, তারা যদি আপনাকে মুশকিল চালান, আপনি রেয়াত নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। এখানে কিন্তু এই যে সেবার সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি বলছেন ক্যারিং কস্ট, আপনি একটা টার্ম ইউজ করছেন, কিন্তু আমি কিন্তু ক্যারিং কস্ট টার্ম ইউজ করিনি। আমি বলছি কুরিয়ার, আর একটা বলছি যানবাহন ভাড়া। যানবাহন ভাড়া যদি হয় তাহলে কিন্তু আপনি রেয়াত নিতে পারতেছেন না, কুরিয়ার সার্ভিস হলে আপনি রেয়াত নিতে পারতেছেন। বিষয়টা এরকম। যানবাহন ভাড়ার উপর আপনি রেয়াত নিতে পারবেন না। আচ্ছা, অর্থাৎ আপনার একটা ট্রাক ভাড়া করে আপনার মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালেন, এটার উপর আপনি রেয়াত নিতে পারবেন না। কিন্তু আপনি লিমিটেড প্রতিষ্ঠান, ওনারা 6.6 ইস্যু করছে, করলো, আপনার এটা তো উপকরণই না। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা উপকরণ থেকে এটাকে বের করে দেওয়া হয়েছে, সো আপনার যতই 6.6 থাকে। আমি যদি যানবাহন ভাড়া করে আমার প্রোডাক্ট যদি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে পাঠাই, এটা কি রিবেট পাবো না? না, রেয়াত পাবেন না, কারণ এখানে যানবাহন ভাড়াটাকে উপকরণের সংজ্ঞা থেকে। না না, আপনার এটা ইয়া হচ্ছে তো, আমি তো যানবাহন আপনার তো 80% আমি রিবেট পাবো। ওইটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি।
বুঝতে পারছি। এটার সাথে যেটা আমার রিলেটেড থাকবে। আমি ক্লিয়ার করতেছি আপনাকে। ওটা আরেকটা সেবা, ওটা যানবাহন ভাড়া না, ওইটা হলো পণ্য পরিবহন ঠিকাদারি বা এরকম একটা সেবা আছে, আমি ওইটা একটু বলতেছি আপনাকে। সেটা ডিফারেন্ট সেবা। আপনার কুরিয়ার যেমন একটা সেবা, ওটা আরেকটা সেবা। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? আমি যানবাহন ভাড়া করে যদি আমি আমার অফিস স্টাফদের যদি করি সেটা ক্ষেত্রে পাবো না, বা আপনি যে যানবাহন ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে যদি যানবাহন নেন তাহলে আপনার ওটার উপর রেয়াত নিতে পারবেন ঠিকাদারি সেবা হিসাবে। আচ্ছা, পরিবহন ঠিকাদার S048। এখন আপনি দেখেন এইখানে বলছে পরিবহন ঠিকাদার। আপনি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে কোনো গাড়ি নেন তাহলে আপনার সেটার উপরে সেটা উপকরণ হবে, সেবার হিসেবে গণ্য হবে, উপকরণ হিসেবে। ঠিকাদারের কাছ থেকে আমি যদি না, উনি যে পরিবহন ঠিকাদার তো আপনার ধরেন যে সে তো কারও ভাড়া দিতে পারে। আমি কার ভাড়া নিয়ে আমি আমার স্টাফদের যাতায়াতের জন্য কার ভাড়া নিচ্ছি, সেটার জন্য তো পাবো না, সেটার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাকে। বিদ্যুৎ ভ্যাট অব্যাহতি, কিন্তু আপনি যে বিদ্যুৎটা কিনতেছেন বাসাবাড়ির জন্য বা ফ্যাক্টরির জন্য, সেখানে কি ভ্যাট অব্যাহতি পান? না, সেটা পান না। কারণ এটা হলো আমরা যে পল্লী বিদ্যুতের কাছ থেকে কিনি, বা ওই যে ডিপিডিসি না কি যেন বলে, আরও কয়েকটা সংস্থা আছে বিদ্যুৎ সাপ্লাই দেয় যারা, এই সংস্থা থেকে যখন আমরা কিনি তখন এটা হয়ে যায় সেবা। আর আপনি একটা জেনারেটর কিনা বিদ্যুৎ উৎপাদন করে আপনার পাশের বাসায় সাপ্লাই দেন, সেটা হয়ে যাবে পণ্য। তখন আপনার ওই বিদ্যুৎটা হবে অব্যাহতিপ্রাপ্ত। আমার কথা বুঝছেন? আপনার যখন একটা পণ্য বা সেবা যখন সেটার সরবরাহর ধরনটা চেঞ্জ হয়ে যায় তখন সেটা সংজ্ঞা চেঞ্জ হয়ে যায়, তখন তার ভ্যাটও চেঞ্জ হয়ে যায়। ঠিক অনুরূপ আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি একটা গাড়ির মালিকের কাছ থেকে বলেন, ভাই তোমার ট্র্যাকটা আমি কালকে ভাড়া নিব, ঢাকা থেকে আমি কুমিল্লা যাব, পণ্য পাঠাবো, এইটা আপনার ভাড়া, এইটা উপকরণ হিসাবে গণ্য হবে না। কিন্তু পরিবহন ঠিকাদার যে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে রয়েছে, তার কোনো ট্র্যাক নাই, সে হলো এজেন্ট হিসেবে কাজ করতেছে। যখন আপনি তার কাছ থেকে ভাড়াটা নেবেন তখন ট্রান্সপোর্ট এজেন্সি, রাইট, ট্রান্সপোর্ট এজেন্সি, ওদের থেকে যখন আপনার ভাড়া নেবেন তখন সেটা হয়ে যাবে পরিবহন ঠিকাদার। তখন এইটা উপকরণ, এইটার উপরে ভ্যাট প্রযোজ্য হবে, এটা আপনি রেয়াত নিতে পারবেন। হ্যাঁ, ওটার 80% আপনি রেয়াত নিতে পারবেন। এবার বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারছি? আবার দেখেন, ঠিক সেম একটা উদাহরণ, মানব সম্পদ সরবরাহ। বুঝতে পারছেন? মানব সম্পদ সরবরাহের কোডটা কত? আচ্ছা, মানব সম্পদ সরবরাহ S072, এইটা কিন্তু 15% ভ্যাট আছে। কিন্তু যদি আপনি নিজে একজন লেবার ঠিক করেন তখন সে হয়ে যাবে শ্রমিক হিসেবে। কিন্তু যদি শ্রমিক হয় তাহলে কিন্তু এটা উপকরণ না, সেটা রেয়াতযোগ্য না। কিন্তু আপনি যদি যে মানব সম্পদ সরবরাহ করে, ওই যে মানব সম্পদ ঠিকাদারির মতো আর কি, এজেন্সি, তার কাছ থেকে যখন আপনি ওই লেবার নেবেন তখন সেটা হয়ে যাবে ভ্যাটেবল এবং রেয়াতযোগ্য উপকরণ। এই বিষয়টা পার্থক্যটা এরকম সূক্ষ্ম পার্থক্য।